বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের আমাদের সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের সেন্টারে অনেক দিন হয়ে গেছে অনলাইন এবং অফলাইনে ক্লাস শুরু হয়েছে স্বল্প মূল্যের বিনিময়ে। তোমরা যারা এখনো অনলাইনে অফলাইনে ক্লাস করতে ইচ্ছুক, আমাদের যে নম্বর রয়েছে নম্বরে ফোনপের মাধ্যমে সামান্য অর্থ পেমেন্ট করে তোমরা কিন্তু অনলাইন অফলাইনে আমাদের যোগাযোগ করতে পারো, পড়াশোনা শুরু করতে পারো। আমরা ইতিমধ্যেই অনেক বিষয় নিয়ে অনেক ভিডিও আমরা আপলোড করেছি। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্সের 4th পেপারের এবং মাইনর কোর্স সেকেন্ড সেমিস্টার যাদের বাংলা রয়েছে এবং ডিএসসি বাংলা যাদের রয়েছে সকলের জন্য প্রযোজ্য একটি ছোট গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালা পাহাড় নিয়ে সামগ্রিক এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং এই গল্প থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রাসঙ্গিকতাও তুলে ধরব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল, তাহলে তোমরা পুরো বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবে এবং পরীক্ষার ক্ষেত্রে অনেকটা সহায়ক নির্ণায়ক ভূমিকা গ্রহণ করবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি উল্লেখযোগ্য গল্প গ্রন্থ হলো রসকলি। এই রসকলি গল্প গ্রন্থের একটি অসাধারণ ছোট গল্প কালা পাহাড়। তোমরা পশু প্রীতির একাধিক গল্প পড়েছ বা শুনেছ। তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পটিও হয়তো পড়েছ বা শুনেছ। আমাদের সেন্টারেও সেটা আলোচনা করা হয়েছে। ঠিক অনুরূপ একটি পশু প্রীতির গল্প হলো কালা পাহাড়। যদিও আমরা কালা পাহাড় মানে আমরা জানি কালা পাহাড় কালাচাঁদ, যার হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি, পরবর্তীকালে ধর্মচ্যুত হয়ে তিনি হিন্দু ধর্মের বহু মন্দির স্থাপত্য ধ্বংস করেছিলেন এবং বাংলার বাঙালির প্রবাদ বাক্যে পরিণত হয়েছিল কালা পাহাড় নামে। তাহলে এই কালা পাহাড়ের সঙ্গে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালা পাহাড়ের কি সামঞ্জস্য, কি নামে এই গল্পটি অভিহিত করেছেন, গল্পের কাহিনী বা কি, গল্পের মূল প্রেক্ষাপটের বিষয়বস্তু কি, সামগ্রিকভাবে আলোচনা করছি। অযথা আর দেরি না করে আমরা গল্পের মূল বিষয়ে প্রবেশ করি। গল্পের প্রধান চরিত্র হলো রংলাল এবং তার পুত্র হলো যশোদা এবং তার স্ত্রী এবং তার একজোড়া মহিষ কালা পাহাড় ও কুম্ভকর্ণ। এই গুটি কতক চরিত্রের আধারে পরিবেশিত সংযোজিত হয়েছে কালা পাহাড় নামক ছোট গল্পটি। তারাশঙ্কর অসাধারণভাবে পশু প্রীতির এক নিদর্শন রেখেছেন কালা পাহাড় গল্পে। কালা পাহাড় গল্পে রংলাল একজন চাষি ছিলেন। বেশ তার শারীরিক গঠন বলশালী, দৈহিক শক্তি তার মধ্যে ছিল। চাষাবাদে তার যথেষ্ট মনোযোগ, অসুরের মতো সে জমিতে খাটতে পারত। দৈহিক বল তার অসাধারণ, সে কখনোই পরিশ্রম করতে কৃপণতা করত না। তার জোত জমাও ছিল। গরুর প্রতি তার অসাধারণ শখ ছিল। তার গরু হবে এমন, গ্রামে তার গরুই হবে শ্রেষ্ঠ। দেখতে হবে বাহারে, বয়সে হবে কাঁচা, শিংগুলো হবে খুব ধারালো সোজা। সে গরুগুলোকে যত্নও করতেন খুব বেশি। কখনো আদর করে শিঙে তেল মাখিয়ে দিতেন, কখনো
ছেঁড়া চট দিয়ে তার গা মুছে দিতেন। সারাদিন পরিশ্রমের পর গরুর মাঝে মাঝে পদ সেবাও তিনি করতেন। তাহলে আমরা বুঝতেই পারছি গরুর প্রতি তার কতটা ভক্তি, গরুর প্রতি তার কতটা ভালোবাসা। তার মনে হলো গতবারের যে এক জোড়া গরু সেটা বিক্রি করে ভালো কম বয়সে বাহারি রঙের এক জোড়া গরু সে কিনে আনবে। কিন্তু তার ছেলে যশোদা এবং তার স্ত্রী বেঁকে বসলো, বলছে আরো 1 বছর যাক, যে পরপর 2 বছর অজন্মা চলছে, এই অজন্মায় জমি জমা সেরকম চাষ হচ্ছে না, এবারে ধান হয়েছে কিছুটা, আগামীবার ধান হলে বিক্রি করে তাহলে এক জোড়া গরু কেনা যাবে। কিন্তু রংলাল বেঁকে বসেছেন, তার গরু এবছরই চাই, তাই গতবারের এক জোড়া গরু 100 টাকায় বিক্রি করে এবং তার স্ত্রীর গহনা বন্ধক দিয়ে 100 টাকা জোগাড় করে এবং 200 টাকা নিয়ে পুত্র যশোদার অসম্মতিতেও পাচুন্দির হাটে প্রবেশ করে। সে গরু কিনবে এক জোড়া। গরু কিনতে গিয়ে তার এক জোড়া মোষ পছন্দ হয়ে যায়। সেই দুর্দণ্ড প্রতাপশালী, চেহারায় কালা পাহাড়ের মতো সে এক জোড়া মোষ সে 198 টাকায় কিনে ফেলে এবং মহানন্দে বাড়ির দিকে যাত্রা করে। কিন্তু যত বাড়ির পথে অগ্রসর হতে থাকে ততই তার যেন বিষণ্ণতার ছায়া প্রকাশ পায়। তার মনে হতে থাকে পুত্র যশোদা এই মোষ মেনে নেবে না, তার স্ত্রী সেও হয়তো মোষকে মেনে নেবে না। তার ধীরে ধীরে কোথায় যেন একটা বিষণ্ণতা বাসা বাঁধতে থাকে। তবু এক সময় বাড়িতে প্রবেশ করে, তার স্ত্রীকে সে জানায় তেল সিঁদুর দিয়ে সে মোষগুলোকে বরণ করতে। তার স্ত্রী জানায় যে চেহারা কালা পাহাড়ের মতো, সেখান থেকেই রংলাল বেছে নেয় যে তাহলে এর নাম আজ থেকে কালা পাহাড় এবং তার যে সঙ্গী মোষটি ছিল তার নাম রাখা হয় কুম্ভকর্ণ। এই মোষ দুটোকে নিয়ে প্রতিদিন সকালবেলায় সে নদীর তীরে চড়াতে যেত। কারণ নদীর তীরে চড়াতে গেলে মোষের পেটও ভরবে, খড়ের পরিমাণটাও কম লাগবে, কেননা অজন্মার কারণে খড়ের সেরকম মজুত নেই, তাই নদীর তীরে তাদের চড়াতে যেত। কিন্তু তার স্ত্রী এবং পুত্র মাঝে মধ্যেই বাধা দিত, কারণ নদীর তীরে বাঘের ভয় রয়েছে, সাপের ভয় রয়েছে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারত। কিন্তু সত্যি সত্যি একদিন বিপদ ঘনিয়ে আসে। একদিন এক চিতাবাঘ কুম্ভকর্ণকে আক্রমণ করে। কুম্ভকর্ণের শিং ছিল খুব ধারালো, সে কুম্ভকর্ণের শিং দিয়ে সে কিন্তু চিতার পেটও ফুঁড়ে দিয়েছিল। কিন্তু চিতাবাঘ ছোট হলেও বাঘ বলে কথা, সে কুম্ভকর্ণের ঘাড়ে আঘাত করে এবং অবশেষে দুটি প্রাণী লুটিয়ে পড়ে। বাঘটিও মারা যায়, কুম্ভকর্ণও মারা যায়। কালাপাহাড় তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু বাঁচাতে পারেনি। অবশেষে বিষণ্ণতার সুর নেমে আসে সেই রংলালের পরিবারে এবং কালাপাহাড় উন্মাদ হয়ে যায় তার সাথীকে হারিয়ে, সঙ্গীকে হারিয়ে। সে গর্জন করতে থাকে। তাই এক সময় রংলাল ভাবলো তার একটি সাথীর প্রয়োজন, সঙ্গীর প্রয়োজন। তাই বাজার থেকে 150 টাকা দিয়ে একটি মোষ কিনে আনে তার সঙ্গী জোটাবার জন্য। কিন্তু হিতে হলো বিপরীত, কারণ কালাপাহাড় যে কুম্ভকর্ণকে ভালোবাসত, সঙ্গী হিসেবে বেছে নিয়েছিল, সেই নতুন কিনে আনা মোষটিকে সে মোটেই পছন্দ করে না। ঝগড়া বিবাদ লেগেই থাকতো। একদিন রংলাল সেই কালাপাহাড়কে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। হঠাৎ জানতে পারলো সেই শিকলের বাঁধন খুলে ফেলে সেই নবাগত মোষটিকে এমন আক্রমণ করেছে প্রায় মরার যোগ্য। এছাড়াও একদিন একটি গরুর বাছুরকে সে মেরে ফেলেছে। এতটাই সে ক্ষিপ্ত, উন্মাদ হয়ে গেছে। তাই রংলাল ভাবলো একে আর এভাবে রাখা যাবে না, একে বিক্রি করে দিতে হবে। এক পাইকার ডেকে এনেছে, 65 টাকায় তাকে বিক্রি করেছে। পাইকার যখন নিয়ে যাচ্ছে, সে নিয়ে যেতে পারেনি, পাইকারের উপর চড়াও হয়।
এবং ছুটে চলে আসে রংলালের কাছে সেই কালা পাহাড়। তখন পাইকার এসে বলছে, আমার টাকা, এই মোষের দরকার নেই, আমাকে ফিরিয়ে দাও, টাকা রিটার্ন দাও। তখন সে টাকা ফেরত নিয়ে পাইকার চলে যায়। এই ঘটনায় পরিবারে একটা অশান্তির জের নেমে আসে। তখন তার স্ত্রী এবং পুত্র জানায় যে তাকে বাজারে বিক্রি করতে হবে। বাজারে নিয়ে যাওয়া হয়, বাজারে বিক্রি হয় না, কেননা ওই যে পাইকার যে 65 টাকায় কিনে নিয়েছিল, সে বাজারে অনেকটাই রটিয়ে দেয় যে কালা পাহাড় উন্মাদ হয়ে গেছে, তাই বাজারেও বিক্রি করতে পারেনি, ফিরিয়ে নিয়ে আসা হয়। অবশেষে তার স্ত্রী জানায় একে শহরের হাটে কোনো বাজারে বিক্রি করতে হবে। তারপর তাকে শহরের হাটে নিয়ে যাওয়া হয়। শহরের হাটে তাকে 105 টাকায় বিক্রি করা হয় এবং রংলাল জানায় যে আমি যতক্ষণ না পর্যন্ত স্থান পরিত্যাগ করছি ততক্ষণ এই মোষকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না, আমি চলে যাওয়ার পর তাকে নেওয়ার চেষ্টা করবে। তখন রংলাল গোপনে ট্রেনে চেপে শহর ছেড়ে বেরিয়ে আসে। কিন্তু যখন পাইকার তাকে নেওয়ার চেষ্টা করে, রংলালকে কাছে কোথাও না পেয়ে সে হাতের বাঁধন খুলে নিয়ে গিয়ে উন্মাদের মতো, ঊর্ধ্বশ্বাসের মতো সারা শহরে ছুটতে থাকে। কখনো গরুর গাড়ি দেখে, কখনো ঘোড়ার গাড়ি দেখে, কখনো গাড়ি দেখে সে উন্মাদ হয়ে যায়, ভয় পেয়ে যায়, দিক বিদিক হয়ে ছুটে পড়ে, কখনো দোকান ভেঙে ফেলে। তারপর খবর হয় যে মোষটি উন্মাদ হয়ে গেছে। একসময় পুলিশের গাড়ি আসে, পুলিশের পিস্তলের আঘাতে কালা পাহাড় মাটিতে লুটিয়ে পড়ে, পা ছড়িয়ে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এভাবেই কালা পাহাড় এর মৃত্যু ঘটে। অর্থাৎ একটি অসাধারণ পশুপ্রীতির গল্প হলো কালা পাহাড়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এমন অসাধারণ পশুপ্রীতির গল্প আমরা শরৎচন্দ্রের মহেশে পেয়েছিলাম, যেখানে মহেশ মারা গিয়েছিল। আমরা এখানেও দেখেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পে কালা পাহাড়ও কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এভাবেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পশুপ্রীতির এক অন্যতম নিদর্শন কালা পাহাড় আমাদের পাঠক সমাজকে উপস্থাপন করে গেছেন। এবার প্রশ্ন হলো, কালা পাহাড় থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? কালা পাহাড় থেকে কালা পাহাড়ের চরিত্র আসতে পারে, অর্থাৎ একটা পশুর চরিত্র। কালা পাহাড় একটি পশু হলেও কালা পাহাড় গল্পে এই পশুটি যেন একটা প্রাণ প্রতিষ্ঠা করেছে গল্পের। রংলালের পাশে কালা পাহাড় যেন একটি জীবন্ত চিত্র হয়ে উঠেছে, জীবন্ত চরিত্র হয়ে উঠেছে। তাই কালা পাহাড় চরিত্র কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও রংলালের চরিত্র রয়েছে, তবে রংলালের চরিত্রের তুলনায় কালা পাহাড়ের চরিত্রই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে কালা পাহাড় গল্পের নামকরণের সার্থকতা, এটা ভালো করে তোমরা দেখবে। কালা পাহাড় গল্পের নামকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। এই দুটো প্রশ্ন যদি আমরা পড়ি, কালা পাহাড় গল্পের নামকরণের সার্থকতা এবং কালা পাহাড়ের চরিত্র। আমরা নামকরণ যদি বলি, প্রথমে আমরা একটা ভূমিকা টেনে নেব। যেমন ধরো, আমরা কোনো দোকানে ঢুকলে আমরা দোকানের সাইনবোর্ডটা আগে দেখি। সাইনবোর্ড দেখলে আমরা বুঝে যাই দোকানে আমরা কি প্রাপ্ত বিষয় পেতে পারি। গল্পের ক্ষেত্রে গল্পের নামকরণে অনেকটা ওই দোকানে টাঙানো সাইনবোর্ডের মতোই। আমরা বলতে পারি নামকরণ দেখে আমরা গল্পের ভেতরের রহস্য উদ্ঘাটন করতে পারি। তাই নামকরণ কিন্তু গল্পের গভীরে প্রবেশের একটা প্রাথমিক চাবিকাঠি আমরা বলতে পারি। তবে গল্পের নামকরণ 3 ধরনের হতে পারে, 3টি বিষয়ের উপর নির্ভর করে হতে পারে। কখনো বিষয় কেন্দ্রিক, কখনো চরিত্র কেন্দ্রিক, আবার কখনো বা ব্যঞ্জনাধর্মী। তবে আমাদের আলোচ্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে কালা পাহাড় গল্পটি রয়েছে, সেটা বিবেচ্য বিষয়, যেটা কি ধরনের, কোন প্রেক্ষাপটে গল্পের নামকরণ সার্থক হয়েছে। মূলত কালা পাহাড় গল্পটি একটা চরিত্র কেন্দ্রিক আমরা বলতে পারি, এবং তার মধ্যে কিছুটা ব্যঞ্জনাও লুকিয়ে রয়েছে। কারণ কালা পাহাড় যে দুর্ধর্ষ জাতি, কালা পাহাড় যেভাবে এক প্রবাদ বাক্যে পরিণত হয়েছিল, কালা পাহাড় যে উন্মাদ হয়ে গিয়েছিল প্রায়। আমরা জানি কালা পাহাড় বহু হিন্দুদের মন্দির, মসজিদ, মানে হিন্দুদের মন্দির, অনেক মুসলমানদের মসজিদ, হিন্দুদের অনেক স্থাপত্য ভাস্কর্য ধ্বংস করে দিয়েছিলেন। ঠিক এই আমরা দেখেছি এখানেও যে মোষ, যে কালা পাহাড় নামে যে মোষ, সে অনেকটা উন্মাদগ্রস্ত হয়ে পড়েছিল। তার চেহারার যে বিকটতা, তার যে শক্তি, তার যে দুর্দণ্ড প্রতাপ, তার সঙ্গে কালা পাহাড়ের জন্য কোথাও একটা মিল রয়েছে। তাই সেদিক থেকে যদি আমরা আলোচনা করি, তাহলে চরিত্র কেন্দ্রিকতার দিক থেকে
আমরা কিন্তু এই গল্পের নামকরণের সার্থকতা কিন্তু বলতেই পারি সার্থক হয়েছে। এছাড়াও তোমরা গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখবে। গল্পের কাহিনীটা যদি তোমাদের জানা থাকে তাহলে যে কোনো ছোট প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন এবং 3-এর প্রশ্ন কিন্তু তোমরা নিজেরাই এই ভিডিও থেকে শুনে কিন্তু বানিয়ে লিখতে পারবে। এই ছিল কালাপাহাড় গল্পের মূল প্রেক্ষাপট এবং বিষয়বস্তু। গল্পটি এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।